আমি সবার সামনে গেলাম এরকম ভাবে, লাস্ট রো থেকে বাম করে একটা চড় মারলো। আমার ভেবে আমার লাগছে কিভাবে টাকা খাবো। ও যদি জীবনে মরেও যায় তাও তোকে কোনোদিন হ্যাঁ বলবে না। প্রোডাকশন থেকে ডেভি ফোন করেছে, মিঠুন দাকে আমি ডান্স তুলিয়েছি। আমার খালি মনে মনে হচ্ছিল যে আমি একটা এটা তুলে দিই। আমি সায়ক, আর আজকে আমরা এসে গেছি বড় নোকিয়া গেম শো নিয়ে। আমরা নিয়ে চলে এসেছি বড় নোকিয়া গেম শো এর পুজো স্পেশাল এপিসোড। আচ্ছা সায়ক, আজকাল তো 4টে ভাইরাল রিল হলেই কত অভিনয়ের হাতছানি, কিন্তু এক সময় তো এরকম ছিল যে অভিনয়ের সুযোগ পাওয়া মানে তো আকাশ ছোঁয়ার সমান। তুই তো সেটা ফেস করেছিস, তাই না? একদমই তাই। অভিনয়ের টিকে থাকতে পারাটা খুব কঠিন ছিল। যারা টিকে থাকতে পারতো তারা তো শাইন করতো, আর যারা পারতো না তারা বিভিন্ন প্রফেশনে সুইচ করতো। আর আজকে আমাদের মাঝে যে আছে সে কিন্তু জুনিয়র আর্টিস্ট থেকে ব্যাকআপ ডান্সার। ধাপে ধাপে সে নিজেকে প্রমাণ করেছে প্রতি মুহূর্তে। এক সময় যে নামি দামি হিরোর পিছনে ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ করতো, আজকে তার পিছনে হাজার হাজার ব্যাকআপ ডান্সার। আজ সে হিরো। চলো ডেকে নিই আমাদের আজকের গেস্টকে। থ্যাংক ইউ, হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাদের গেম শোতে আসার জন্য। আর আশা করি তোমার এক্সপেরিয়েন্স আজকে ভালো হবে। দারুণ হবে, দারুণ হবে। তোমাদের তো ফাটিয়ে সুপারহিট তোমাদের গেম শোটা। আজকে আমি এটার অংশ হতে পেরেছি, তার জন্য থ্যাংক ইউ। তুমি দেখেছো কোনো এপিসোড এর আগে? আমি দেখেছি, আমার চোখে পড়েছে, অনেকগুলো সবারই চোখে পড়ে। তো আমার খুব ভালো লেগেছে, মজার লেগেছে। তোমাদের ওই অনেকগুলো এপিসোড আছে না যেখানে কিছু দেখা যায় না, উল্টো দিকে হাত দিয়ে, ওটা ভীষণ ফান, ওটা দারুণ। কিন্তু তোমার বেলায় অন্য, আমরা এখন গেমটা আমরা চেঞ্জ করে দিই, কারণ এখন তুমি তো জেনে গেছো ভেতরে কি কি থাকবে, তাই না? ঠিক পুজোর এপিসোড এটা। তো পুজোর ব্যাপারে বলো, যে পুজোর ছোটবেলায় কেমন কেটেছে তোমার, আর কোথায় কেটেছে? আমার পুজো কেটেছে একদম টিপিক্যাল নর্থ। ও সোদপুর পানিহাটি। আচ্ছা, গঙ্গার পাড়ে বাড়ি, একদম বেস্ট। বাড়ির পাশেই একটা পার্ক ছিল, যে পার্কে ওই স্লিপ করে খেলতাম আমরা সিমেন্ট। তো ওই সব বেশ সাজানো একটা জায়গা যেখানে দুর্গাপুজো প্রতি বছর হতো। পার্কের ভেতরই। আর মজা মানে সেই মজার কোনো লিমিট নেই। ওই ক্যাপের এইগুলো, বন্দুক কিনে, স্টিক কিনে মজা। তারপরে যখন বয়স হলো, যখন একটু প্রেম মনে জাগলো, বলো কথা বলো একটু। আমি প্রচন্ড ক্যাবলা, এখনো ক্যাবলা, ছোটবেলা আরো ক্যাবলা ছিলাম। তখন প্রেম তো দূরের কথা, মানে সব যাওয়া হতো ওয়ান সাইডেড যাওয়া হতো। আমার ভালো লাগছে, ঠিক আছে, তার ভালো লাগানো হতো, ঠিক আছে। প্রচন্ড ফিল্মি ছিলাম। ওই যে মণ্ডপে গিয়ে যখন মুভি দেখতাম, যে কাউকে পছন্দ হয়েছে, ফুল ফেলতে হবে। হ্যাঁ, ওই যখন অঞ্জলি দিতে যেতাম, ফুল আমি ঠাকুরের দিকে কম ফেলতাম যে পছন্দ তার দিকে, ঠিক আছে। তো এরকম চলেছে মজার। বাট কোনোদিনও বলতে পারোনি? না, আমি বলতে পারিনি, কিন্তু একদম ছোট যখন ছিলাম তখন আমার ক্লাসে একজনকে দিয়ে বলে পাঠিয়েছিলাম। আমি তখন ক্লাস 3-তে মনে হয়। হ্যাঁ, আমি বলেছিলাম যে একটু বল না, তোদের তো সেকশনে থাকে, আমার ভালো লাগে। এবার জানি না গিয়ে কি বলেছে না বলেছে, ও হয়তো নিজেও তাকে পছন্দ করতো। আমাকে বলেছে ও যদি জীবনে মরেও যায় তাও তোকে কোনোদিন হ্যাঁ বলবে না। আমি বলছি যে কি বলছিস, সেটা হতেই পারে না। বলছে হ্যাঁ, ও বলেছে পৃথিবীর যদি একমাত্র ছেলে যদি সে পড়ে থাকে তাতেও তাকে হ্যাঁ বলবে না। এইরকম এত বাজে তো বলতে পারে না। ও আমার সঙ্গে ভালো করে কথা বলে এসব বলতে পারে? বলছে না রে ভাই, সিরিয়াসলি বলছি। ওইটুকু ছোটখাটো মজার ঘটনা। তারপরে দেখলাম যে ওরাই হয়তো রিলেশনশিপে চলে গেছে কয়েক বছর। আচ্ছা, তারপরে যে এই যে তুমি প্রথমে বলতে পারতে না, তারপরে তো নিশ্চয়ই এরকম মুহূর্ত এসছে যখন লোকে তোমাকে বলতে পারতো না, তুমি বুঝতে পারতো তোমার আশেপাশে তোমাকে পুজোর সময় কেউ স্টক করছে, এবার কিছু টেবিলটা তো ঘুরে গেছে এখন নিশ্চয়ই। তো এখনকার কি এক্সপিরিয়েন্স? ছোটবেলাটা বুঝলাম, এখন কি মনে হয়? এখন তুমি বিবাহিত, বাট তার আগে, বিয়ের আগে না, বিয়ের পরেও নিশ্চয়ই মানুষজন পছন্দ ছাড়ি মারতে তো কেউ ছাড়বে। হ্যাঁ, মানে ওই তো আর কি, মানে ওই স্মাইল দিয়ে ডিল করি, বেশি কথা বাড়াই না। যখন বুঝতে পারি যে হ্যাঁ কিছু একটা আছে, তখন আর কি সেটা ভালোভাবে হ্যান্ডেল করাই উচিত। মানে উল্টো দিকে আগুনটা না লাগানো উচিত আমার, যদি কারোর যদি ইন্টারেস্ট না থাকে। আর এটা ছাড়া বিয়ের আগে তো এরকম প্রচুর ছক হয়েছে। পুজো থেকে যখন শুরু হয়েছে ছক করা, পুজো শেষ, আমাদের ছকও শেষ। পুজোর প্রেম, পুজো প্রেম। আমাদের ওখানে মেলা বসতো, রাসের মেলা, পানিহাটিতে 1 মাসের জন্য বসতো। 1 মাসের মেলা? 1 মাস ধরে মেলা। ওখানে 1 মাসের প্রেম হতো, ঠিক আছে। মানে প্রেমটা তো মানে মেলাতে গিয়ে দেখা হতো নাকি? মেলাতে গিয়ে দেখা হতো। আর জানি না, আমার মানে চিন্তা ভাবনাটাও ফিল্মি ছিল ছোট থেকে। আর গোবিন্দাকে দেখে বড় হয়েছি ছোট থেকে। টিভি চালালে আমার গোবিন্দা, কাদের খান, নাসরানি, জননীদের ছাড়া কিছু ভালোই লাগতো না। ফিল্মি গেছি মেলায়, ওই যে ডিস্কো ডান্স বলে দেখবে একটা জিনিস, গাড়িগুলো যে যার মতন করে বাড়ি। হ্যাঁ, তো ওইটাতে বসেছি, আমার পাশে একটা মেয়ে বসেছে, পাড়ারই হয়তো, তাকে দেখেছি দূর থেকে, কথা বলি না, এই প্রথম বসা হয়ে গেছে। তো ওই মজা চললো। আবার কবে আসবে মেলায়? বলছে পরশুদিন আসবে। পরশুদিন তুমিও আজ? হ্যাঁ, পরশুদিন আমি জিলিপি খাচ্ছি, ওখান থেকে চপ খাচ্ছি, চোখ আছে কি এরকম।
বাহ, খুব ইন্টারেস্টিং কিন্তু। আচ্ছা, এটা না হয় তোমার বিয়ের আগে বা যখন তুমি পানিহাটিতে তখন এখন তো কলকাতায় থাকো নিশ্চয়ই পুজোতে, তো এখন কলকাতার পুজো প্যান্ডেলে কতটা যাওয়া হয়? ঠাকুর দেখতে বেরো তুমি পুজোর সময়? না, এখন আর যাওয়া হয় না। এটা কি মিস করো তুমি যে আগে এরকম সুন্দর ঘুরে বেড়াতে পারতাম, এখন দেখতে পারি না? এটা মিস করেই আমি ছেড়েছি এটা, মানে আচ্ছা, মণ্ডপে যাওয়াটা। ছোটবেলায় যে আনন্দটা পেতাম সেই আনন্দটা তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, বড় হয়ে গেলাম, দায়িত্ব চলে আসলো, সব করাটাও বন্ধ হয়ে গেল। বুঝলাম যে না, এটা সবার পক্ষে আর কি, সবাই কমফোর্টেবল ফিল করবে না, আমিও বয়স হয়েছি, আমার কিছু ম্যানেজ রাখতে হবে, প্লাস সম্পর্কে গেছি, সেখান থেকে বন্ধ হয়ে গেছে। যখন এইগুলো বন্ধ হয়ে গেছে, মণ্ডপে আনন্দ করার মতন আর কিছু নেই। আর এখন তো প্রচন্ড ভিড় হয়ে গেছে, ওই সাফোকেশনে থাকা যায় না। আমি যখন পুজো শুরু হওয়ার একদম চতুর্থী পঞ্চমীতে মার দর্শন করে আসবো, যেগুলো আর কি কাছাকাছি আর না হলে বাড়ির কিংবা কমপ্লেক্সের পুজো। হ্যাঁ, মানে এখন তুমি মেইনলি তোমাকে যদি কেউ দেখতে চায় তোমার কমপ্লেক্সের ভেতরে গিয়ে দেখতে হবে? না, টিকিট কেটেও দেখতে পারে। এটা ভালো ছিল, রাইট। তো আমরা বড়লোকিয়া গেম শোতে একটা প্রশ্ন করে থাকি, বড়লোকিয়া গেম শো এসে তোমায় বলতে হবে। আমি প্রথমে ভাবছি বড়লোকিয়া গেম শোতে আমি কেন এসেছি। এটাই প্রশ্ন, এটাই তো তুমি জাস্টিফিকেশন দেবে, বলো একটু। এইটাই তো আমার প্রশ্ন, যে আমাকে তুমি কেন এই প্রশ্নটাই বা করছে যে বড় লোক কিভাবে হয়। মানে টাকা পয়সায় নয়, কাজের দিক থেকে না, বয়স না, কাজের দিক থেকে। মানে তুমি তো জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করেছো, এখন এই জার্নিতে তুমি প্রচুর কাজ তুমি গেইন করেছো নিজের সাথে, তো এই দিক থেকে বড় লোক। বা তুমি চাইলে কাজে টাকা পয়সা বাড়ি, মানে কতগুলো বাড়ি গাড়ি এগুলো বলতে পারো। এটা ডুয়াল মিনিং কোশ্চেন। না, আমাদের বিহারে একটা বাড়ি রয়েছে, ওটাই আমার খুব কাছের, খুব প্রিয়। ভাবছি বুড়ো বয়সে ওখানে কি চাষ করবো, আর বেশি দিন বাকিও নেই। তো যাই হোক, অ্যাপার্ট ফ্রম জোকস, আমি বড় হয়েছি বেশ অনেকটা, আমি সেটা ফিল করি। যখন কাজ শুরু করেছি একদম প্রথম থেকে, যেরকম ভাবে কাজের প্যাটার্ন আমি দেখেছি, কাজের ধরন চেঞ্জ হয়েছে, কাজের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, সবকিছুই আমি দূর থেকে দেখে এসেছি। মানে সামনে সেই জায়গাটা যেতে পারিনি, কিন্তু দূর থেকে যতটাই কাজ করেছি, কাজ করতে থেকেছি। এই না যে একদম কাজ ছাড়া ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো এইটা যদি ক্যালকুলেট করা হয় যে আমি টানা এতদিন থেকে এতদিন কাজের মধ্যে ছিলাম, তাহলে বলবো আমি বড় লোক। আর আমি নিজে ফিল করি যে আমি অনেকটা শিখেছি, অনেকটা সিরিয়াস হয়েছি, কাজ কিভাবে হয়, কিভাবে তৈরি হয়। আমি নিজে ছবি আঁকতে খুব পছন্দ করতাম, এখন আমার মাথায় ছবি বানানোর পোকা ঢুকেছে। মানে যেহেতু সবকিছু অ্যাডভান্স হয়েছে, এবার খাতার মধ্যে থেকে আমি একটু স্ক্রিন করতে যাই, সেটা আমার পার্সোনাল ভালো লাগা থেকে, সেটা যাতা হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে। দূর থেকে কেন বললে? মানে তুমি তো ছিলে, মানুষজন তোমাকে দেখেছে, দূর থেকে কেন? কারণ এখন অবধি আমার মনে হয় যে আমার সেরকম কোনো ব্রেক থ্রু কাজ হয়নি, যেগুলো আর কি একদম মানুষের মনে গেঁথে থাকবে। ধরো কেউ আজ পেলো, কেউ কাল পেলো, কেউ প্রথম থেকে পেলো, কেউ 10 বছর পর পেলো, কিংবা কেউ পেলোই না। তো আমি সেসবের ঊর্ধ্বে চলে গেছি। পেলাম কি না পেলাম, আমি এত বছর ধরে কাজ করে যাচ্ছি, এবং সব রকম কাজ করেছি। মানে জুনিয়র আর্টিস্টে কাজ করেছি, জুনিয়র আর্টিস্টে মানে শুধু দাঁড়িয়ে থাকার কাজ করেছি, টকি আর্টিস্টেরও কাজ করেছি, এবং ব্যাকগ্রাউন্ড ডান্সার একদম লাস্ট রোতেও কাজ করেছি, মিড রোতেও কাজ করেছি, আর ফ্রন্ট রোতেও কাজ করেছি। মানে হিরোর ডান দিক বাঁধিয়ে কাজ করেছি, প্লাস হিরোকে ডান্স তুলিয়েছি, মিঠুন দাকে আমি ডান্স তুলিয়েছি। এইটা মানে আমার কাছে একটা বিরাট ব্যাপার। মানে কারোরই হয়তো মনে নেই, মিঠুনদার তো মনে না থাকারই কথা, কিন্তু আমার যতদূর মনে হয় সুধাকর মাস্টারজিকে অ্যাসিস্ট করেছিলাম, কিংবা সিনু মাস্টার ছিলেন সত্যমেব জয়তে, ওইটা আমার মনে আছে। আমার খালি মনে হচ্ছিল যে আমি একটা এটা তুলে দিই, আমার তো ফিল্মে কাজ, কিন্তু না, সেটা খুব মজা করি। তো সেইখান থেকে আমি ক্যারেক্টার আর্টিস্ট কাজ করেছি টেলিভিশনে, তারপর টেলিভিশনে লিড পেলাম, তারপর ছবিতে লিড পেলাম, তারপর ছবিতে আবার ক্যারেক্টার পাচ্ছি এখন। মানে দেখলাম যে কাজ আসতে থেকেছে আমার কাছে। আচ্ছা, আমিও চেষ্টা করেছি একটার পর একটা বেটার করার, যাতে সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করে নিয়ে যেতে পারি। তো সেরকম ভাবেই চলছে, এখনো কাজ পাচ্ছি, মানে আমার মনে হচ্ছে এখনো আশা রয়েছে। এত স্ট্রাগল করেছো, এত কিছু করেছো বললে, বাট তোমার ফার্স্ট ব্রেক অর্জুনে, ডেফিনেটলি তখন তুমি অ্যাজ এ হিরো একটা মুভিতে কাস্ট হলে, এক্সপিরিয়েন্স কিরকম ছিল? আরো একটা আমার যেটা প্রশ্ন, মানে এতদিন তুমি এটাও বললে যে ব্যাকআপ ডান্সার হিসেবে ছিলে, এবারে তোমার পেছনে ব্যাকআপ ডান্সার, যেটা আমরা ইন্ট্রোতে বললাম, তো সেটার এক্সপিরিয়েন্স একটু জানতে চাই। এটাও একটা বলবো যে সাজানো, যেমন আমাদের পৃথিবীটা গোল্ডিলক্স জোনে সাজানো, তেমনি আমার মনে হয় আমার ক্যারিয়ারটাও এই ধরনের সাজানো। জিদ্দার ওই ছবিটা প্রিয়তমা, ও প্রিয়তমা, হ্যাঁ, ওটার গান শুট হচ্ছে, আমি গেছি, এই ইন্দ্রপুরীতে শুট হচ্ছিল, ওটাতে লাস্ট ওতে ডান্সার ছিলাম আমি। আর তখন তো তোমার রিলে শুট হতো, ডিরেক্টরের মাথা সারাক্ষণ গরম, কোনো ব্যাপারে মাথা সারাক্ষণ গরম, প্রডিউসারের মাথা তো বাদ দাও, তখন আগুন।
ওটাতে গেছি তো জিদ্দা শুট করছে একটা ছোট্ট সেট, তার মধ্যে বার্থডে সেট করা হয়েছে। বার্থডে সেট মানে এত বড় বড় মোমবাতি সেট করা হয়েছে। আচ্ছা। তখন এসি ফ্লোর ছিল না, সবাই তত্তর করে ঘামছে, মানে ডান্সাররা সেকেন্ডে গায়ে ঘামাচি হয়ে যাচ্ছে। আর আমাদের কস্টিউম ছিল ব্ল্যাক স্যুট, মানে 3 পিস স্যুট, 2 পিসও না। আর জিদ্দা তো একটা হোয়াইট স্যুট ছিল, জিদ্দার টাইটেল সংটা হচ্ছে। এবার হয়েছে সব পারফর্ম করছে, আমি না লাস্ট রোতে লিপসিং করে ফেলেছি। ওই ভেতরে হিরো কাজো কিরায় না, ও থোড়া খেল গিয়া। আমিও ফুল মুডে গিয়ে ও প্রিয় তামা করে দিয়েছি। হঠাৎ দেখলাম কাট, এবার জানি শর্ট কাট আর কি, পিছনে গল্প করছি, এ তুই ইদারা, আমি বলছি কাকে ডাকছে, এ তুই ইউ ইদারা। এবার আমার তো কি ব্যাপার, এরকম রেগে ডাকছে কেন? জিদ্দা দাঁড়িয়ে, স্বস্তিকা দাঁড়িয়ে, ওইদিকে অরুণ জেঠু দাঁড়িয়ে, ফুল ক্রাউড, জুনিয়র আর্টিস্ট, আরো বিভিন্ন অ্যাক্টর সবাই দাঁড়িয়ে। আমি সবার সামনে গেলাম এরম ভাবে, লাস্ট রো থেকে বাম করে একটা চড় মারলো, বলে তুই হিরো? হ্যাঁ নেই। তুই লিপসিং কিউ কিয়া? আমি বলছি লিপসিং কিয়া মাস্টার জি মেরে কোই মালুম নেই, তুই বার যাকে ব্যাট। এবার আমি বাইরে গিয়ে বসেছি, কি করলাম এটা, হিরো হতে এসেছিলাম, প্রথম দিনে এত বড় ভুল, আমি আর জীবনে হিরো হতে পারবো না। দেখবে গানটা এখনো শুরু হলে গানটা প্রথম দুটো লাইনে আমাকে দেখা যাবে একদম কোনায়, আমি চিনতে পারবো না, আগে চিনতে পারবে। তারপরে আর গানের মধ্যে নেই। ওই হলো। তার বেশ কিছু বছর পর হরদার একটা ছবি হচ্ছে, সেখানে হিরণ হচ্ছে হিরো, কোয়েল হিরোইন। ছবির নাম হচ্ছে চিরসাথী। আচ্ছা। চিরসাথীতে একটা আইটেম গান হবে, এই প্রথম, তখন মানে বাংলায় তখন হচ্ছে যে আইটেম গানের জন্য একজনকে রাখা হবে। তো আমি তখন বেশ কয়েকটা নন ফিকশন শো করেছি, চুলটুল এত বড় বড় ছিল আমার, মানে লুক ওয়াইজ ডান্স ফান্স করলে মাথা মাথা দিয়ে মারতাম তো, বেশ ভালোই লাগতো। আমাকে ডেকেছে, আমি গেলাম, হরদা হ্যাঁ বল, বাংলা বলতে পারিস? আচ্ছা হ্যাঁ বলতে পারি। পড়তে না, চেষ্টা করছি, এখন পেরেছি, তখন তো না, তখন এতটা পারি না, বাট চেষ্টা করছি, হয়ে যাবে। বেশ পাপ্পু দেখি কথা বল, পাপ্পুদা। তা কথা বললে বলে সব শুটিং রেডি আছে, ওকে। গেছি শুটিং করতে গেছি, সিনু মাস্টার। আমি সিনু মাস্টারের কাছে গেছি খজরা মেলে, এই মাস্টার হচ্ছে সেই মাস্টার जी। मास्टर जी हाँ बोल, मैं लिपसिंग दूं? मास्टर जी देख ले, अरे यार तू अभी भी दिल पे रख के बैठा है, तू হিরো यार, तू ही লিপসিং करेगा चल। আমি বলছি যে মনে রেখেছি এখনো মাস্টার জি, আমি তো খজরামো করে বলতে গেছিলাম। 3 দিন ধরে গানের শুট হয়েছে, তখন এরকম হতো, 3 দিন কি 4 দিন গানের শুট হতো, 3 নাইট শুট, খুব যত্ন করে বানানো হতো। আর 3 রাত্রি ধরে শুট হয়েছে, কাদার মধ্যে একদম, ওই আমাদের স্টেডিয়ামে শুট হয়েছিল হয়তো। তারপরে সব ছবি টবি করে চলে এসেছি, এবার ছবি রিলিজ হবে বেশ কয়েক বছর পর। এবার আমি কাউকে কিছু বলিনি, পাপ্পুদার সঙ্গে কোনো কথা হয়নি, আমি জানি ছবি রিলিজ হবে, আমি হলে দেখতে যাবো পুরো আইটেম সং, যেই ছবিতে কোয়েল আছে, হিরণ আছে, হরদার ছবি। আমি একটা গানের মধ্যে ভাবতেই পারছি না। তো সিনেমা গিয়ে দেখতেই দেখি গানটা শুরু হলো, আহা হা, 3 সেকেন্ড পর আমি আর নেই। আমি কি হলো, আমি অবাক। এই সঙ্গে সঙ্গে পাপ্পুদা আমি গানের মধ্যে নেই কেন, 3 দিন ধরে শুট করলাম। বলছে না রে, ওটা পরে হিরণের মনে হয়েছে বা হরদার কারোর মনে হয়েছে যে গানটাতে হিরণ ড্রিম সিকোয়েন্সে ঢুকে ডান্স করবে, তাই তোর নাচটা পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরে আবার আমরা শুট করেছি, তখন হিরণ অ্যাজ ড্রিম সিকোয়েন্সে গিয়ে ঢুকে চলে গেছে, হিরণ ডান্স করছে। এখন যদি গানটা তোমরা চেক করো দেখবে ইউটিউবে আছে, চিরসাথীর গান, ওই একটা গান আছে যেখানে শুরুতে আমি আছি, তার কিছু সেকেন্ড পর থেকে আবার ড্রিম সিকোয়েন্সে হিরো হিরোইন, এরকম কেসেস। মানে এইগুলো কিভাবে তখন করতো না করে করলে এটার সাথে? তখন তো কোনো রকম বোঝালাম, বাপুদা আমার খুব হেল্প করেছিল, ওগুলো মন খারাপ করিস না, হরদা মনে হয় কোনো ছবিতে তোকে চেষ্টা করছে। তখন আমি আর থোড়ি অপেক্ষা বসে থাকবো, আমি এদিকে খোঁজ খবর নিতে নিতে তখন একটা গেম শো শুরু হচ্ছিল ইটিভি বাংলায়, ফাটাফাটি ফিল্মি ফাইট। ওটাতে আমি গেছি, অডিশন দিয়েছি, সিলেক্ট হয়ে গেছে, ওরা কন্ট্যাক্ট করে ফেলেছে। আচ্ছা। তারপর পাপ্পুদা আমাকে ফোন করেছে, বলছে হরদা তোকে ডাকছে। আমি গেলাম, হরদা বলছে শোন একটা, আমি হরদার গলা করে বলছি না সরি, বলছে শোন একটা ছবি ভেবেছি। আমি বলছি আমি জাস্ট 2 দিন আগে কন্ট্রাক্ট করে আসলাম, এখন বলতে ছবির নাম ছিল মা আমার মা। আচ্ছা। ওই ছবিটা তারপরে হিরণ করলো, কিন্তু আমি সেটা করতে পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাপ্পুদাকে বললাম, পাপ্পুদা হেভি রেগে গেছিল। পাপ্পুদা আমার ভাগ্য, আর কি করবো, আমি তো বাড়ি থেকে হেভি কেঁদেছি যে হরদার ছবি আমাকে হিরো ভেবেছিল সেই সময়, আমি মিস করলাম। ঠিক আছে, যা হয় ভালোর জন্য। তারপরে আমার F3টা হলো, এদিকে মা আমার মাও তারপরে রিলিজ হলো, বেশ আর কি চললো। তারপরে ব্রেক পেলাম ছবিতে অর্জুন করারই কথা ছিল না। প্রথমে আমি অডিশন দিয়ে সিলেক্ট হয়েছিলাম ওই হাউসে টি সরকারে একটা সিরিয়াল করার জন্য। ওই সিরিয়ালে আমি আর ঐন্দ্রিলা সিলেক্ট হয়েছিল। ও
ঐন্দ্রিয়া মানে অঙ্কুশ ঐন্দ্রিয়া। হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমরা ওয়ার্কশপ করেছিলাম মুন সিটিতে, রবি নামবের ছিল ডিরেক্টর। আচ্ছা 1 মাস মতন ওয়ার্কশপ হয়েছে, এবার আমরা শুটিং এ যাবো। তার আগে আমার অ্যাক্সিডেন্ট হয়, এই হাতটা পুরো ট্রেনে বাড়ি ফিরছিলাম পুড়ে গেছিল, তা ওই শোটা পুরো ক্যান্সেল হয়ে যায়। আমি না আবার হলো না, এতবার ঝুলে দাঁড়িয়েছিলে নাকি এরকম? জায়গাই থাকে না, ভেতরে ঝুলে যাওয়া তো দূরের কথা, এই কাঁধে ব্যাগ ছিল, ব্যাগটা তুলতে গেছি লেগে গেছে। এবার আমি জানি সব ক্যারিয়ার শেষ, ওই সিরিয়ালটা বন্ধ হয়ে গেল। তো যিনি প্রডিউসার বাপ্পাদা, ওনার সঙ্গে কন্ট্যাক্ট ছিল, তো বলে তুমি সুস্থ হও তারপরে যোগাযোগ করো। 2 বছর লাগলো সুস্থ হতে, তারপর যোগাযোগ করলাম। তো বাপ্পাদাই আমাকে, তাদের সিরিয়াল হচ্ছিল হিরো, ওই হিরোতে বললো একটা চরিত্র আছে, তুমি চরিত্রটা করে দেখো। তখন হাত এই হাতটা পুরোটা সোজা হতো না, এতটা ব্যাকা থাকতো তখন। ওই অবস্থায় কি করলাম, তাদের পছন্দ হলো, তারা বললো যে তোমাকে একটা নিয়ে সিরিয়াল ভেবেছিলাম মনে আছে, এটা ক্যান্সেল হয়ে গেল। বললাম হ্যাঁ। বলো ওটা ভাবছিলাম করব, কিন্তু কালকেই আমার কাছে একজন এসে বলছে অর্জুন করতে চায়। আমি ভাবছি যে বাহ, আমি তো করবো অর্জুন, এটা খুব ভালো। এবার অর্জুনের সব রেডি ফেডি হয়ে গেছে। তখন বাপ্পাদাদের আরেকটা সিরিয়াল চলছিল, মানে সিরিয়াল শুরু হবে। আচ্ছা ওই সিরিয়ালে হিরো ছিল অরিন্দম বলে একজন। তো সব রেডি, আমাকে বাপ্পাদা বললো তুমি তো আমাদের প্রোডাকশনের, তুমি আমাদের সিরিয়ালের হিরোর একটু কস্টিউমটা দেখে দাও, তোমার তো ভালো স্টাইল সেন্স আছে। হ্যাঁ ঠিক আছে, দেখে দিয়েছি। আমি কস্টিউম যখন ট্রায়াল হচ্ছে দেখছি হিরোইন মিমি, যে আলাদা সিরিয়ালটা, বাহ ভালো, আমার তো একটা ক্রাশ রয়েছে, দেখছি ওকে অনস্ক্রিন দেখেছি, আমি সামনে থেকে দেখছি। হয়ে গেল, পরের দিন থেকে সিরিয়াল স্টার্ট। আগের দিন রাতে আমাকে প্রডিউসার ফোন করেছে, আমাকে বলতে শোনো তোমাকে নিয়ে তো সিনেমা করবোই, কিন্তু একটা বিপদে পড়েছে। আমি যে কি? বলছে আমাদের যাকে হিরো ভেবেছিলাম তাকে চ্যানেল থেকে ছাড়ছে না, একটা চ্যানেলে কাজ করছিল, কাল থেকে আমাদের সিরিয়াল শুরু, আমরা বিপদে পড়েছি, তুমি কি হিরো করবে? আমার কাছে তখন আবার অপশন, যে সিনেমার অফার এসেছিল, এখন সিরিয়াল করবো। হ্যাঁ যাই হোক, দিচ্ছে তো আর কি, হ্যাঁ করবো। ওই যে বললাম করবো, বাপ্পাদার কিছু বললো না, জাস্ট ফোনটা রেখে দিল। পরের দিন কল টাইম চলে আসলো, চলে গেলাম, সবাই অবাক, হিরোইন অবাক যে হিরো চেঞ্জ হয়ে গেছে। গিয়ে শুট হলো, যে মানুষটা কস্টিউম পরেছিল হ্যাঁ সেই হিরো হয়ে গেছে, সব অবাক হয়ে গেলে। সিরিয়াল চললো 1 বছর, 1 মাস 2 মাস চললো। শেষ হয়ে যাওয়ার পর বাপ্পাদা বললো যে মনে আছে অর্জুন ভেবেছিলাম করবো। হ্যাঁ, এবার আমরা অর্জুন আর অ্যাকশন দুটো একবারে করবো। বাবা আর কি চাই। সিরিয়ালটার নাম কি ছিল? আলোর বাসা। ও আচ্ছা, রূপসী বাংলায়। হ্যাঁ হ্যাঁ। তারপর অর্জুন হলো, অ্যাকশন হলো, তারপর থেকে তো এসকেতে পর্বত ছিল। খুব ভালো, ওয়াটার জার্নি। মজার না বেশ, আমার কাছে মানে বলে না কেটে কাজ পাওয়া, সেটাই আমি বুঝলাম। মানে তোমাকে পদে পদে প্রুভ করতে হয়েছে নিজেকে কোনো একটা কাজ, পদে পদে প্রুভ করছে। ইভেন এসকেতেও যেদিন প্রথম কাজ পেয়েছি, সেদিন একটা মানে ওদের যে মিটিং রুমটা পুরো প্যাকড আপ ছিল। মানে হিমাংশুদা ছিল, অশোকজি ছিল, পেলেদা ছিল, ওইদিকে ডিরেক্টরস ছিল, আরো বাংলাদেশে যারা যৌথ প্রযোজক ছিল সেই প্রডিউসার্সটা ছিল। সবার মধ্যে গিয়ে আমি সেদিনকে অডিশন দিয়েছিলাম, আমাকে ডেকেছিল, অডিশন চলছে তখন, সবে অঙ্কুশের কন্ট্রাক্ট শেষ হয়েছিল, এসকে মুভিজ নতুন আবার ফেস চাইছিল, বাংলাদেশের সঙ্গে ওরা জয়েন্ট ভেঞ্চারে কাজ শুরু করবে। আমার কাছে কলেজ অডিশনে গিয়েছি, দেখছি অফিসের বাইরে লাইন, ওটা দেখে আমার কনফিডেন্স ভেঙে গেছে। তারপরে আমি খালি নিজের মনে করছি যা সেরা তো ঠিক আছে, মনে করছি যে হ্যাঁ সব থেকে বেস্ট আমার অডিশনের টাইম কি ছিল সেগুলো মনে করেছি। তা সব কম্পাইল করে একটা জিনিস, যেই পার্টটা আমি অনেকবার করেছি, বলে না যে 10 রকম মুভ জানে উসসে মাত ডরো, যে একটা মুভ 100 বার প্র্যাকটিস করেছে। তা আমি সব কম্পাইল করে একটা খুঁজে বার করলাম যে এই পিসটা আমি করবো। গিয়ে পেলেদা একমাত্র ছিল চেনাশোনা আমার, যাকে আমি চিনতাম, কারণ পেলেদা টি সরকারও কাজ করেছে তার আগে, অ্যাকশন ছবিতে পেলেদারও কিছুটা লেখা ছিল। তো দেখলাম পেলেদার মুখ পজিটিভ, আর সবাই গম্ভীর মুখে। ঠিক আছে, আমি গেছি, পুরো হল একটা গোল চেয়ার, বলেছে যে ঠিক আছে তু যা সকতা হ্যায়, হিমাংশুদা বললো, কিছুই বললো না। আচ্ছা, আমি না যেতে গিয়ে দাঁড়ালাম, পেলেদা কিছু দেখবে না, ডিরেক্ট পেলেদাকে বললাম। পেলেদা বলে হ্যাঁ আজ দিয়ে দেখ কুছ করকে দিখানা চাহতা হ্যায়, হ্যাঁ করেগা তু, হ্যাঁ কর। ওই পিসটাই করলাম, ওরে সবাই দাঁড়িয়ে পড়েছে। পেলেদা আমি বলেছিলাম, পেলেদা বলছে তখন থেকে যে ঠিক আছে তুই যা, বাদ মে বাত করতে। তারপরে তো ডাকলো তারা, কাজটা হলো ব্যাক টু ব্যাক, তারপরে ওরা কন্ট্রাক্ট করলো, চললো। তারপরে তো একটু আগেই গান নিয়ে কথা হচ্ছিল, যে আগেকার দিনে গান অনেক দিন ধরে শুট হতো। তো তোমার একটা গান আগের দিন আমি দেখছিলাম, যেখানে প্রত্যেকটা লাইনে একটা করে কস্টিউম চেঞ্জ আছে, তোমার আর শুভশ্রীদির। এই গানটা করতে কতদিন লেগেছে? ও বাবা, প্রথমত বিদেশে গিয়ে সময় পাওয়া যায় না এখন, তাও আবার বিদেশে এমন সময় যাওয়া হয় যে সময় সেখানে প্রচুর সময়, মানে সামারে যদি আমরা ইউকে যাই তাহলে রাত্রি 11টা অব্দি ডে লাইট পাওয়া যাবে। এবার পুরোটা কাজ ইউটিলাইজ করতে হবে। রাত্রে বসেছে জয়েশ প্রধানের সাথে, জয়েশজি তখন আমাদের কোরিওগ্রাফ করছিল, সকালে বলছে যে আমরা এতগুলো 30-32টা কস্টিউম চেঞ্জ করবো। আমি বলছি কি করে? তা আবার লোকেশন ঘুরে ঘুরে,
হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা লাইনে ট্রানজিশন হচ্ছে আর জামা চেঞ্জ হচ্ছে এরকম করে। একটা আমাদের প্লাস পয়েন্ট ছিল যে তখন সামার, রাত 11টা অব্দি ডে লাইট, আমরা প্রায় 10টা অব্দি শুট করেছি একদিনে হয়ে গেছে পুরোটা? একদিনে। আচ্ছা, এই গানটা কি কোনোভাবে তোমার ওই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে? বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। আচ্ছা, ওই কস্টিউম চেঞ্জের ম্যাক্সিমাম কস্টিউম চেঞ্জ ইন এ সং। ওকে ওকে, দারুণ দারুণ সব গল্প। আমাদের আড্ডা তো চলতেই থাকবে, বাট চলে যাবো আমাদের ফার্স্ট রাউন্ড, শপকাট প্রেজেন্টস ইচিং বিচিং। এই রাউন্ডে আমরা তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, একটু বিচিং কাইন্ড অফ থিং, মানে তোমাকে বিচিং করতে হবে, সেইভাবে উত্তরটা দিতে হবে। আর যদি তুমি না চাও উত্তর দিতে, একটা স্কিপ তুমি পাবে, এখানে কফি শট রাখা রয়েছে তোমার জন্য স্পেশালি, তো একটা স্কিপ করতে পারো। ওকে, যে কোনো একটা স্কিপ করলে ওটা খেয়ে নিতে হবে টুক করে। আচ্ছা ঠিক আছে। আর একদম প্রচন্ড কড়া, প্রচন্ড খাও কফি, তো ভালোই অসুবিধা হবে বলে মনে হচ্ছে না খুব একটা, ওভার এখন অলরেডি ক্যাফাইন। চলো 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 শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, টলিউডের 5 জন হিরোর নাম বলছি যাদেরকে অ্যাক্টিং ওয়াইজ তোমাকে রেট করতে হবে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো নামগুলো বলে দিচ্ছি, অঙ্কুশ, দেব, জিৎ, সোহম, হিরণ। অঙ্কুশ, দেব, জিৎ, সোহম, হিরণ। সোহম, জিদ্দা, দেব, অঙ্কুশ, হিরণ। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, তুমি প্রচুর কমার্শিয়াল মুভিতে অভিনয় করেছো, এখন আর সেভাবে কমার্শিয়াল মুভি হয় না, তো তাতে তোমার কি মনে হয়, তোমার কাজের পরিধি কমে গেছে বা তোমার কাজ কম আসছে তোমার কাছে, কি মনে হচ্ছে? এখন তো এমনিতেও ইন্ডাস্ট্রিতে কাজ কমই আসছে বলা যেতে পারে, বাট একটা কোথাও আশার আলো দেখা যাচ্ছে লাস্ট ইয়ার থেকে, স্পেশালি খাদান রিলিজ হওয়ার পর থেকে এখন একটা মনে হচ্ছে ভালো টাইম আসতে চলেছে। তুমি এই আশাতেই তো প্রথম থেকে রয়েছি যে আজ নয়তো কাল ভালো একটা টাইম আসবে। তো এখন মনে হচ্ছে সত্যিই না একটা ভালো টাইম আসতে চলেছে, যেখানে কিছু ভালো কাজের অংশ হয়তো আমরাও হতে পারবো। আবার কি সেরকম কাজ ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আসছে, অডিয়েন্স ডিমান্ডে আসছে, আর অডিয়েন্স খুব জাগ্রত হয়েছে এখন। ওকে, তো তুমি অনেক মানে লিডে কাজ করেছো, এখন তুমি বেশ কয়েকটাতে সাপোর্টিং কাস্ট করেছো, তো তোমার কি মনে হয় সাপোর্টিং কাস্টের পর তুমি আবার যে ওয়েবটা আসছে বলছো তুমি অডিয়েন্সের মনে, সেটাতে তুমি আবার শামিল হতে পারবে, কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি না এইটাতে বিশ্বাস করি যে আমি যদি নিজেকে তৈরি রাখি, আমি যদি নিজের মধ্যে সেই বিলিফ সিস্টেমটা তৈরি করি, তাহলে আবার সেরকম কাজ আসবে। ঠিক যেই সময় আমাকে অন্যান্য চরিত্রে কাস্ট করা হচ্ছে, সেই টাইমটা মেবি আমি ওই চরিত্রে কাস্ট হওয়ার জন্যই নিজেকে ওরকম সময় রেখেছি। আর যখন আমি কোনো চরিত্রের লিডে পাচ্ছি, মানে আমাকে ঘিরে কোনো গল্প, তাহলে সেই সময় নিশ্চয়ই আমি নিজেকে সেরকমভাবে তৈরি রেখেছি, কারণ এটাও আমাকে তো কাজ করেই শিখতে হয়েছে। আর এটা আমাকে একটা হাউসই শিখিয়েছে। আমি তাদের কাজ করতে গেছি, এসকের কাজই করতে গেছি লন্ডনে, তারা তো অনেকগুলো ছবি নিয়ে যায়। তো একটা কাজে তারাই আমাকে হিরো বানিয়েছে, একটা কাজে তারাই আমাকে চরিত্র বানিয়েছে। বাহ, এই যে রিসেন্টলি যেটা 18খানা মুভি, না হ্যাঁ তার মধ্যে। তো আমি খালি প্রথম প্রশ্ন করেছিলাম যে তোমরা আমাকে ফার্স্ট বেঞ্চে বসে তোমরাই লাস্ট বেঞ্চে বসাচ্ছ, মানে আর অভিমান থেকে বলেছিলাম, মন খারাপ থেকে। তো বললাম ঠিক আছে কর না, কাজ দিচ্ছে এই অনেক। হ্যাঁ ঠিক, কথাটা তো ঠিক। তারপরে করলাম, তারপর থেকে মনের মধ্যে ঢুকে গেছে যে না, কাজ পাচ্ছি এই অনেক, সত্যি তো। তারপর থেকে কাজ যেটা পাচ্ছি সেটাই করছি। ওকে, মানে ইন্ডাস্ট্রিতে কি টিকে থাকাটাই মেন, টিকে থাকাটাই হচ্ছে মেন। হারিয়ে গেলে যেভাবে হোক টিকে থাকতে হবে। আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। একদম। তো দর্শক তোমাকে বিনোদিনীতেও দেখেছে, যেখানে তুমি অভিনয় করেছো খুব ভালোভাবে। তো কিরকম এক্সপিরিয়েন্স, কিরকম মানে রুক্মিণীদির সাথে কাজ করার? আমার তো দারুণ এক্সপিরিয়েন্স। প্রথমত দেব প্রোডাকশন যখন কাজ হচ্ছে, ওটা একটা বড় ফ্যাক্টর। তারপরে এত বড় করে মাউন্ট করা হচ্ছে একটা ছবি, এরকম একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার, সব কিছুর মধ্যে নিজেকে, মানে আমি যেটার অংশ হতে পেরেছি, এটাই আমার কাছে তখন অনেক ছিল। বলছি না, আমি নিজেকে এখন আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে যে মানে তুমি হিরো হয়ে যেই ট্রিটমেন্ট পেয়েছো, সাপোর্টিং কাস্টে কি ট্রিটমেন্টে কোথাও হেরফের হয়? হ্যাঁ, একটু তো হেরফের হয়। তখন খারাপ লাগা কাজ করে কোথাও? এখন আর কাজ করে না, হয়তো অল্প বয়স হলে খারাপ লাগতো, এখন একটু বয়স হয়েছে, তো বয়স হয়েছে মানে অভিজ্ঞতা একটু আগের থেকে বেড়েছে, তাই এখন আর খারাপ লাগে না। এখন খালি কাজ হিসাবে ভগবানকে ঢাকি যে এই যে কাজটা আসলো, এটাও তো নাও আসতে পারতো, ঠিক আছে, আমি এইটার দ্বারা পরের কাজটা চেষ্টা করবো বেটার কিছু পাওয়ার, এবং সেটা হচ্ছেও ডেফিনেটলি। আর বিনোদিনীর কাজটা আমার কাছে এসেছে, মানে আমি
ভাবতেও পারিনি যে বিনোদিনীতে আমাকে কাস্ট করা হবে। আর বিনোদিনী অ্যানাউন্স করেছিল অনেক অনেক 1 বছর আগে প্রায়। থিয়েটারে অফার এসেছে, থিয়েটারও করছি তখন। নাইজেল একটা থিয়েটার করছিল অটিস্টিক চাইল্ডদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে একটা থিয়েটার, সেখানে আমি আর দেবলীনা পারফর্ম করেছি। ওটার বেশ 6-7খানা শো করেছি আমরা। ওটার শো করতে করতে ওখানে আমি একটা কৃষ্ণর চরিত্রে প্লে করতে, মানে একটু আরবান কৃষ্ণ এরকম আর কি, আবার সেই কৃষ্ণ। হ্যাঁ, তখনই আমার কাছে ফোনটা আসে ওই কাজে। আচ্ছা, বিনোদিনীর মানে ওইটা দেখেই সামহাও, জানি না ওটা দেখার তো কথা না, থিয়েটার চলছিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সামহাও এটা তুমি যদি আধ্যাত্মিক ভাবে কোথাও যদি জয়েন করো তাহলে সেটাও হতে পারে যে সেই সময় আমার কাছে ওই কাজের অফারটা আসলো। এবার যখন অফার এসেছে যে দেব প্রোডাকশন থেকে, দেবই ফোন করেছে। ওকে, তো ফোনটা ছিল মিমির কাছে। তা আমি ইন্টারভিউলে বেরিয়েছি, মিমি বলছে দেব ফোন করেছে। আমি বলছি তাই নাকি, দাঁড়াও এটা পার্টটা শেষ করি, কনসেন্ট্রেট করতে পারবো না। তবে কল ব্যাক করলাম, বললো যে বিনোদিনীর জন্য ভাবছি, চলে এসো। গেলাম, বিনোদিনী হলো, বিনোদিনী করছি, বিনোদিনীর রিলিজ হয়ে গেছে, প্রমোশন চলছে, তখন আবার দেবের ফোন যে রঘু টাকাদের জন্য ভাবছি। আমি বলছি বাবা এরকম ভাবে হয় নাকি, মানে জব আতা হ্যায় ছাপ্পর ফাড় কে আতা। হ্যাঁ, তো তাই এখন আমার মনের ওই চিন্তাটাই নেই যে আমি লিড করছি না হিরো করছি না ভিলেন করছি। বড় বড় কাজের সঙ্গে যুক্ত হতে পারছি, এটাই অনেক। কারণ এখন একটা ইন্ডাস্ট্রির শিফট হচ্ছে, শুধু ইন্ডাস্ট্রি শিফট হচ্ছে বললে হবে না, আর্থ শিফট করছে, নিউ আর্থ হচ্ছে, ঠিক আছে? তো সব মিলিয়ে মনে হচ্ছে যে যেভাবে টিকে থাকতে হবে এখন, তারপরে পরেরটা তো করে নেব। একদম। তো তুমি এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, প্রচুর হিরোইনদের সাথে কাজ করেছো, তো তাদের মধ্যে কার সাথে অ্যাক্টিং করে, কিরকম অ্যাক্টিং করে, আবার তোমাকে একটা রেটিং দিচ্ছি তোমাকে। সো লিস্টটা হচ্ছে শুভশ্রী, শ্রাবন্তী, রুক্মিণী, নুসরাত ফারিয়া আর নুসরাত জাহান। তুমি তো বলে দিলে। না না, আমি কেন, তুমি আচ্ছা আমি তাহলে ঘুরিয়ে বলছি, তোমার যেটা লাইন আছে ওটাই আরেকবার বলা। আমি আবার বলছি, ঠিক আছে। রুক্মিণী, দা চেঞ্জ করে দিলে। রুক্মিণী, নুসরাত ফারিয়া, শ্রাবন্তী, নুসরাত জাহান, শুভশ্রী। হ্যাঁ দাঁড়াও, কেসে নিজেই আগে সাজিয়ে বলেছিল। হ্যাঁ, ওটাকে বলছি, আমি বলছি দাঁড়াও। এবার তো একটু মনে করতে হবে। শুভশ্রী, শ্রাবন্তী, তোমার হচ্ছে রুক্মিণী, নুসরাত ফারিয়া, নুসরাত জাহান। ওকে। টলিউডে তুমি খুব ভালো ডান্সার হিসেবে সবাই জানে, খুব ভালো ডান্স করো তুমি। বেস্ট ডান্সার কে তোমার মতে, মানে তুমি ছাড়া? অঙ্কুশ ভালো ডান্স করে, সেটা আমরা সবাই জানি। আর সব থেকে খারাপ ডান্স? সব থেকে ডান্স তুমি দেখেছো আর ভাবছো? সোহমদা একটু ডান্সে একটু সোহমদার অসুবিধা আছে, মানে আমি এটা মজা করেই বলছি। সোহমদার সঙ্গে কাজ করেছি, সোহমদা আমার বড় ভাইয়ের মতো। সোহমদার একটা প্যাটার্ন আছে ডান্সের, আমার পার্সোনালি দেখতে খুব মজার লাগে। মানে সোহমদা কোরিওগ্রাফারের মতন পারফর্ম করবে না, সোহমদা কোরিওগ্রাফার দেখাবে একরকম, আর সোহমদা যখন সেটা নিজের মতন করে পারফর্ম করবে, আমার যেন সোহমদারটাই দেখতে ভালো লাগে। তুমি সোহমদার গানগুলো দেখবে, ওই যে বাড়িতে দোকানে, ওই গানে সবাই যখন মারছে দেখবে, আর সোহমদা যখন একটা এরকম করে মারছে, আলাদা ব্যাপার আছে। কিন্তু আচ্ছা, সোহমদা তোমার বড় ভাইয়ের মতো বললে, এই জন্যই কি তুমি ফার্স্টে রেখেছিলে অ্যাক্টিং এর দিক থেকে? না, আমি সোহমদার ছবি হলে গিয়ে দেখে কেঁদেছি। প্রেম আমার, আমি হলে গিয়ে দেখে রীতিমতন কাঁদতে কাঁদতে বেরিয়েছি। নবীনাতে প্যাকড আপ লোক, তখন ওই সব, তখন আমার বয়সটাও তখন ওরকম, ব্রেকআপও চলছে তখন, সব মিলিয়ে মানে অদ্ভুত। কার সাথে ব্রেকআপ বলে দাও একটুখানি শুনি। এটা তো জানি না, মানে ওমদার ব্যাপারে আমরা কোনো গসিপই জানি না, কার সাথে ব্রেকআপ হয়েছিল? গসিপ নেই, তাই গসিপ জানো না। একটা কবিতা পেয়েছি, বলো বলো। তখন কি ব্রেকআপ চলছিল নাকি, কি না কার সাথে মনে নেই, চলছে কার সাথে, কে মনেই নেই সেটা। না, একটা না, ইন্ডাস্ট্রি বাইরেই ছিল, মনে নেই সিরিয়াসলি। ঠিক আছে, মনেই নেই। প্রেম আমার এতটাও পুরনো নয়, তুমি অভিনয়টা মনে রেখেছো, আর না প্রেম মনে নেই। তখন অ্যাজ ইফ একটা দুটো হয়তো চলছিল, সেটাও হতে পারে, একসাথে একটা দুটো হতে পারে সেটা। আরে তখন আমি প্রচন্ড সেই বয়সে, হ্যাঁ একদম একদম পুরো প্রেম যে সে তো। কিন্তু তখন আর একটা হয় না যে এখন যে ট্রেন্ড এসেছে, দেখবে সাইয়ারা দেখার পর যাদের গার্লফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড নেই, তারাও হয়তো কাঁদছে। হ্যাঁ, তো একটা ওরম ফিলে চলে গেছিল প্রেম আমার। তারপর অমানুষ, পরপর আমার সোহমদা, আমি বিরাট ফ্যান সোহমদা। তো তুমি ইনস্টাগ্রামে কাকে স্টক করো, মানে যার প্রোফাইল মনে হয় যে এটা খুব ভালো, এরকম যদি আমি করতে পারতাম? আমি এখন সবারই, যার দেখি খুব সুন্দর সেজে গুজে ছবি তুলে পোস্ট করেছে, আমার মনে হয় যে কি করে করলো, এত সেট আপ কি করে পেলো, এত ভালো ডিওপি কি করে পেলো, আমাকে কেন ছবি তুলে দেয় না। আমি এরকমই দেখি, মানে পার্টিকুলারলি কারোর প্রোফাইল আমি ঢুকে দেখি না, যারটাই পছন্দ হয় তারটাই। স্পেশালি তোমারটাও দেখেছি আমি, এত ভালো ছবি, ব্যাক টু ব্যাক ছবি, ওই যে ওর ছবি, অনন্যার ছবি,
তোমারও ছবি। আমার খুব একটা থাকে না, ওদের দুজনেরই থাকে। আমার চোখের সামনে যারটা আসে ভালো লাগে তার আমি খুলে 2-3টে আগে দেখে নিই যে বা ভালো শুট চলছে, তো কিভাবে শুটটা চলছে এরকম আর কি। টিপিক্যালি কাউকে একজনকে করে করা হয় না। ইনস্টাগ্রামে আমি গেছিলাম, তোমার লাইক কাউন্ট গুলো হাইড করা কেন? সেটাও না, এখন ট্রেন্ড চলছে বলে আমি হাইড করেছি। তাও দেখবে আমি ভুলে যাবার হাইড করতে, পোস্ট করার পর বিন্দাস বসে আছি, হঠাৎ মনে পড়লে হাইড করে কি তো তাড়াতাড়ি তখন হাইড করতে হয়। এইটা এখন হচ্ছে। এটাও আমি অনেক পরে শিখেছি, তার আগে দেখেছি সবাই হাইড করে দিচ্ছে, আমি বলছি হাইড করা কি খুব দরকার? এটা ভাবতে আমার কয়েকদিন লেগেছে। তারপরে দেখছি না, হাইড না করলে দেখাও যাচ্ছে এত কম ভিউ, সেটাও একটা লজ্জার বিষয় না, তাহলে এইটার জন্যই সবাই হাইড করছে। তারপরে সেটা নিয়ে বড় বড় অ্যাক্টর আর্টিস্ট যারা আছে তাদেরকে স্টপ করলাম বলিউডে, তারাও হাইড করেছে, তার মানে আমি ঠিক করেছি, তাহলে করাই যায়। সবাই ইনস্টাগ্রামে আজকাল ফলোয়ার কেনে, মানে আমি তো দেখেছি ইভেন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অ্যাক্ট্রেসদের প্রোফাইলে মিলিয়নস অফ অ্যাক্টরসও রয়েছে, অ্যাক্টরেরও রয়েছে, হ্যাঁ, কিন্তু রিচ ডেফিনেটলি নেই। তোমার কাছেও ডেফিনেটলি এরকম অপশন এসেছে যে তুমি ফলোয়ার কিনবে, তো সেগুলো তো তোমার মনে হয় যে না আমি এগুলো কিনে আমি দৌড়ে ওদের ভিড়ে সামিল হব? আমার ওই টাকায় প্রোটিন পাউডার কিনবো আমি, ঠিক আছে, আমি ওই টাকায় ফলোয়ার্স কিনবো না। তার চেয়ে আমার ফলোয়ার্স এত বছর পরেও আমার কিন্তু একদম ফলোয়ার্সই নেই ইনস্টাগ্রামে, কিন্তু তুমি যদি মাইনিউটলি ভালো করে দেখো, আমি নিজেই চেক করে দেখি যে রিচ কতটা, তখন দেখি যে এখন যাদের মোটামুটি অ্যাবভ 300-400K কিংবা নিয়ার টু 1 মিলিয়ন কিংবা 1 মিলিয়ন 2 মিলিয়ন ধরো, তাদের রিসেন্ট ছবিগুলো যখন আমি একটু রিসার্চ করে দেখি, তো এই অডিয়েন্স এঙ্গেজমেন্ট দেখি সেম, কমেন্টস হয়তো ঘুরে ফিরে 20-30টা কিংবা বড় জোর 100তে গেল, আমারও তো অডিয়েন্স এঙ্গেজমেন্ট সেরকমই হচ্ছে, মেবি ফলোয়ার্সটা সেরকম নেই, তো আমার ওইটা কোনোদিনও প্রয়োজনই পড়েনি যে আমি ফলোয়ার্স কিনবো। আমি কিন্তু প্রচুর ব্যাক টু ব্যাক প্রশ্ন করছি, এগুলো একটা আমার প্রশ্ন ছিল না, কথা বলতে বলতে জাস্ট না করো আমার তো ভালো লাগে। তোমার মতে তোমার নেক্সট জেনারেশন তাদের মধ্যে কাকে তুমি হিরোইন হিসেবে পেতে চাও, মানে এর সাথে কাজ করতে চাই আমি? নতুন বেশ ভালো অনেকেই কাজ করছে, কিন্তু কারা? না, বিষয়টা আসলে বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে নতুন ফেস সেরকম ভাবে, বা যারা টেলিভিশন করছে তাদের মধ্যে থেকে তোমার যদি মনে হয় যে এই মেয়েটা বেশ ভালো, এর সাথে আমার ভালো অন স্ক্রিন কেমিস্ট্রি জমতে পারে। গীতা এলএলবি যে করলো, গীতা এলএলবি, ওকে, হিয়া ওকে খুব ভালো লাগে, মানে খুব প্রমিসিং, দারুণ। সুস্মিতা খুব ভালো কাজ করছে এখন, সুস্মিতার সঙ্গে একটা মিউজিক ভিডিও করলাম। আমি যে ধরনের ছবি করতে চাই বা করতে পারবো বলা যেতে পারে, তো আমি দেখতে পাচ্ছি এরা হচ্ছে নেক্সট জেনারেশনে বেশ ভালো টানতে পারবে। তো তুমি অনেক দিন হয়ে গেল তোমাদের বিবাহিত জীবন, তোমার আর মিমিদির সাথে আমি একটা কাজ করেছি বামা খেপাতে, তো এখনো কি সেই রকম ওই প্রথম দিনকার ক্রাশকে দেখে যেরকম ফিল সেরকমই নাকি না সবাই যেরকম বলে আর কি যে ভাই বোন হয়ে যায় কাইন্ড অফ এরকম ফিলিং? একটা ভাই বোন হয়ে যাওয়ার কাইন্ড অফ ফিলিং তো আসে, মানে প্রত্যেকটা দাম্পত্য জীবনই, কিন্তু সেটা বলতে হলে যেখানে ভালোবাসা থাকবে সেখানেই এই ফিলিংটা আসবে, আর না হলে তো সংসার এগিয়ে নিয়ে যেতে পারবে না। তোমাকে প্রতিদিন একটা মানুষের ঘুমোতে যাওয়ার সময় ঘুম থেকে, একটা কাপুরের সিরিয়াল নয় তো সবসময় সে জগিয়ে থাকে, হ্যাঁ, সব সময় তুমি সে কি করছে, তার কোনটাতে ভালো লাগে কোনটাতে খারাপ লাগে, এইসবে সামিল হতে হতে ভাই বোনের মতনই হয়ে যায়। ইনফ্যাক্ট মিমি আমাকে যত দিন ধরে চেনে, ততদিন ধরে একমাত্র আমার বাবা মা আমাকে চেনে, আর কেউ না। অদ্ভুতভাবে আমার ছোটবেলার বন্ধুরা রয়েছে, কিন্তু তারাও তো একটা সময়ের পর ডিটাচ হয়ে গেছে, একদম ডেফিনেটলি, কিন্তু মিমি আমাকে চেনে হচ্ছে সেই 2010-11 থেকে। মাঝখানেও তার সঙ্গে আমার কথা হতো, মেসেজে কথা হতো, ফোনে কথা হতো, বার্থডেতে উইশ করতো, কোনো অকেশনালি কথা হতো, তো সেদিক থেকে দেখতে হলো ও আমাকে সব থেকে বেশি দিন থেকে চেনে। এই যে টিকে থাকাটাই আসল, তুমি বলেছিলে না এরকম একটা বিষয়। ঠিক, একদম খুব ভালো উত্তর দিয়েছে। সো ডেফিনেটলি আমাদের পুরস্কারগুলো দিয়ে দিতে হবে। তো এই রাউন্ডে দারুণ দারুণ সব ইন্সপায়ারিং উত্তর দিয়ে ওম দিতে যাচ্ছে শপকার্টের তরফ থেকে গিফট ভাউচার। শপকার্ট কিন্তু কেষ্টপুর এন্ড কালিকাপুর দুটো জায়গায় রয়েছে, তুমি গিয়ে শপিং করে নিতে পারো নিজের ইচ্ছে মতো। বেশ। তো ওমদার হাসি ভীষণ সুন্দর আর প্রত্যেকে তার জন্য ফিদা, তাই ওমদার এই হাসিটাকে ঠিকঠাক রাখার জন্য ভিস্তা স্মাইলস এর তরফ থেকে চলে যাচ্ছে গিফট ভাউচার। ভিস্তা স্মাইল, ইওর স্মাইল আওয়ার সিগনেচার। আর এটা কিন্তু আছে রাজারহাট মেন রোডে, ওকে? এখানে গিয়ে তোমার স্কেলিং বা দাঁতের যে কোনো কিছু করে দিতে পারবে। ও নাইস।
তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, আকাঙ্ক্ষা হার্বাল প্রেজেন্টস কানামাছি ভোভো যাকে পাবি তাকে চো। আর এই রাউন্ডে ওমদাকে একেবারে চোখ বেঁধে আমরা দাঁড় করিয়ে দিয়েছি। সামনে রয়েছে বেলুন, তার মধ্যে রয়েছে টাকা ভরা, ঠিক আছে? 500 টাকা, 200 টাকা, 10 টাকা, প্রচুর টাকা। যে কটা ফাটাতে পারবে, যদি টাকা বেরোয় সেগুলো তোমার হয়ে যাবে। কি আচ্ছা, বেলুনগুলো কিভাবে ফাটাতে হবে সেটা বলে দিই। বেলুনগুলোর উপরে বসে বসে ফাটাতে হবে, মানে ওগুলো বসে হাত পড়বে দেওয়া যাবে না, খামচা হাত দিয়ে লাগানো ফাটানো যাবে না, ঠিক আছে? একদম বসে পড়বে ফাটাতে হবে, ঠিক আছে? বেলুনটা পেটে অন্য কিছু বেড়ে যাবে। না, আশা করি এরকম কিছু দুর্ঘটনা হবে না আমাদের সাথে। চলো শুরু করা যাক এই রাউন্ডটা। হ্যাঁ, টাইম স্টার্ট নাও। শুরু করবো। হ্যাঁ, বসে পড়ো। তাড়াতাড়ি 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 বেলুন সাপ্লাই করছি। তুমি সামনের দিকে ঘোরো। এরকম। হ্যাঁ, বসো বসো বসো। মানে বেলুনটাকে ধরে ফাটাও। তুমি নাও, হ্যাঁ নিয়ে, হ্যাঁ হাত দিয়ে কালেক্ট করতে হবে। ও আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও, সাপ্লায়ার আমরা সাপ্লায়ার। এই তো নাও 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 নাও। কি কি না করাচ্ছে একজন হিরোকে। এই টাকা পেয়েছে, এই তো এই নয় এই নয় এই নয়। ভাই টাকা কিছু বেরোলো? বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, তুমি ফাটাও তাড়াতাড়ি 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 আমার ভেবে আমার লাগছে কিভাবে টাকা খাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কত করে আছে? আরে টাকা নয় 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 নয়, প্রচুর আছে বেলুন, তাড়াতাড়ি আছে। দিদি দেখো আমি কিভাবে ইনকাম করে বাড়িতে আনছি, তুমি দেখো একবার। প্রচুর আছে। টাইমস আপ। টাইমস আপ। হ্যাঁ, চোখটাকে খুলে নাও আর দেখি তুমি কত টাকা কামালে। এভাবে এই যে দৃষ্টি ফিরে পেলে, ওঠো ওঠো। এবারে দেখো পেছনে কত টাকা। সামনে করেই উঠতে হবে। এই আরেকটা নোট। বাস তিন। আরো ছিল, আরো কোথায়? হ্যাঁ, সেগুলো বেলুনের মধ্যে, যেগুলো ফাটাইনি। তিনটে Okay, টাকাওয়ালা বেলুন। তুমি কামিয়েছো হচ্ছে 500 টাকা, বাহ, 200 টাকা, কষ্টের কামাই। আরো 200 টাকা। ওয়াও, টাকা দারুণ। আমি যে 900 টাকা। হ্যাঁ, কিন্তু শুধু এই টাকাটা না, গিফটসও আছে, সেগুলো তো দিয়ে দেবো নাকি? পেছন একদম। ফাটিয়ে 900 টাকা কামিয়েছি, মানে পেছন দিয়ে ফাটিয়ে। চলে যাচ্ছে আকাঙ্ক্ষা হার্বালস এর তরফ থেকে গিফট হ্যাম্পার। ওয়াও, ভীষণ ভালো খেলেছো, তার জন্য এই হার্বাল প্রোডাক্ট এগুলো প্রত্যেক কটা আমি নিজে ইউজ করি, তুমি ইউজ করতে পারো। Thank you, একটা thank code you. লেখা আছে এখানে। তোমার Thank জন্য you. স্পেশালি। তোমাকে সযত্নে লাবণ্যে রাখতে আকাঙ্ক্ষার তরফ থেকে রইল সুন্দর ছোট্ট উপহার, সৌন্দর্যের গোপন চাবিকাঠি আকাঙ্ক্ষা। যে একবারে বাংলা পড়তে পারতো না, সে এখন বাংলা পড়ে ফাটিয়ে দিয়েছে। ইয়েস, থ্যাংক ইউ ব্রো। কিন্তু আমাকে একটা কথা বলো, হ্যাঁ। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যেতে রয়েছে, নেক্সট টাইম কোথা থেকে পাবো? নেক্সট টাইম অ্যামাজন, ফ্লিপকার্ট বা আকাঙ্ক্ষার ওয়েবসাইট রয়েছে, ও আচ্ছা, তুমি পেয়ে যাবে, ইজিলি অ্যাভেলেবল। নাইস, নাহলে তোমাকে বলবো। একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, দারুণ দারুণ। তো শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড, তোমার সাথে যতনে। এন্ড জোরদার শাড়ি হাউস প্রেজেন্ট চোর পুলিশ। তো এই রাউন্ডে ডেকে নিই আমাদের পুলিশকে। চলে এসো। ইয়েস, পুলিশ চলে এসেছে। চোরকে বলো কাকে ধরতে হবে। চোর আমরা দুজন। আমরা চোর, আমরা আমরা কি কি এখান চুরি থেকে- করবো সেটা তোমাকে ধরতে হবে। ও আচ্ছা, তো এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা রিপ্লেস করে দেবো, পকেটে পুরে নেবো, বা নতুন কিছু অ্যাড করতে পারি তোমাকে বড়লোক করে খুব দেওয়ার ভালো জন্য। করে স্ক্যান করো যাতে চেঞ্জেস গুলো ধরতে পারো। 6টা চেঞ্জ করবো আমরা। আর তোমার কাছে রয়েছে 30 সেকেন্ড। ইওর টাইম স্টার্ট নাও। তো মেমোরি আমার নেই মনে হচ্ছে। চৈতন্য আছে, গুলো দেখো এখানেও রয়েছে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, সব এইগুলো এইগুলো এরাও সব। রয়েছে। ও তিনটে পুচকি। মিনিয়েচার, লাভ, এদিকে হচ্ছে গিয়ে মার্ভেল, ডিসি, লহগরঙ্গের নাম, হ্যাঁ, কার্টুন নেটওয়ার্কও আছে। প্রেমিক রয়েছে। ওদিকে প্রেমিক রয়েছে না, ট্যাক্সি, ট্যাক্সিও আছে। দুটো চাবির ring। স্পাইডারম্যান, দুটো চাবি রিং, সিন্ড্রেলা, কিছু একটা হবে। Up? ওকে, Okay. চলে যাও। চলে যাবো? চুরি করতে দাও। পুলিশকে পাঠিয়ে দিই, এবারে আমরা সব চুরি করবো, ঠিক আছে? ফুল ভর্তি কুলো উধাও করলাম, খঞ্জনি বাদককে উধাও করলাম, সিন্ড্রেলাকে উধাও করলাম, স্কেচ পেনগুলো চুরি করলাম, ব্ল্যাক প্যান্থারকে উধাও করলাম, ট্যাক্সির দরজা খুলে দিলাম। তো আমাদের চুরি ডাকাতি সব কমপ্লিট। এবারে পুলিশকে ডেকে নি। ডেকে দিই। চলে এসো। পুলিশ হাজির হো। কই দেখি কি চুরি হয়েছে। ধরো 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 দেখি। Time starts now. ওকে, প্রথমেই হচ্ছে এই স্কেচ পেন গুলো মনে হয় এইদিকে ছিল, এখান থেকে সব এইদিকে চলে গেছে। মানে একটু ভালো করে বলো। ভালো ঠিকই করে ধরেছো, বলো। কিন্তু ঠিকই ধরেছো। একটু হচ্ছে। এই স্কেচ পেন গুলো সব এক গুচ্ছ এখানে ছিল, এখান থেকে এখানে গেল, আর একটু বেড়েছে, এতগুলো ছিল না, আচ্ছা, ওকে। তাই কি?
আচ্ছা, আর হচ্ছে এই লহ গৌরাঙ্গের নামে একটা কাস্ট মিসিং, ঠিক আছে, এটা একটা হলো, দুটো, ঠিক আছে, এইটা তো, এইটা এখানে ছিল, এই যে, ও ট্যাক্সির দরজাটা খোলা। ওকে, 3 নম্বর হয়েছে। আরো ছোট ছোট জিনিস একটু নোটিস করো। হ্যাঁ, এখানে একটা ফুলের বাটি ছিল। ওকে, হ্যাঁ, ওর মধ্যে ওই Okay. ফুল ছিল, হয়ে গেল। এখানে মনে হচ্ছে একটা ব্যাটম্যান ছিল। ব্যাটম্যান ছিল কি? ব্ল্যাক প্যান্থার, Panther, হ্যাঁ হ্যাঁ okay. হ্যাঁ, হয়েছে। আর আর কি? আর একটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সিন্ড্রেলা বলেছিলাম না, এখানে একটা সিন্ড্রেলা ছিল না? কোনখানে? এখানে? এইখানটা। ও একা ছিল Time's up. টাইমস আপ। ওকে, আমরা ধরে নিচ্ছি সিন্ড্রেলা ছিল এখানটা, কিন্তু নয়, এইখানটা ছিল, তুই এটা পারোনি। আচ্ছা। স্কেচ পেন গুলো এটা এখানেই ছিল, এখান থেকে উধাও হয়ে গেছে, এখানে এখানে অনেকগুলো সেটা নেই, statement ছিল, সেগুলো আমরা জাস্ট চুরি করে নিয়েছি। পপ আউট হয়ে গেছে। কালার গুলো মনে নেই আমার। হ্যাঁ, আর হ্যাঁ। ট্যাক্সি দরজা খুলে গেছে, ঠিক ওটা ধরেছো, ঠিক আছে। এখানে ব্ল্যাক প্যান্থার ছিল, গায়েব হয়ে গায়েব হয়ে গেছে। গেছে। বলেছো লহ গৌরাঙ্গর কাস্ট একটা মিসিং, cast missing আছে, হ্যাঁ। ফুলও মিসিং বলেছো, ফুল হ্যাঁ, সমেত। হ্যাঁ হ্যাঁ তো 6টার মধ্যে 5খানা চেঞ্জ কিন্তু একদম ঠিকঠাক ধরে ফেলেছে ওমদা। সো হ্যাঁ। গিফট তো দিতেই হবে। ওয়াও, আমি হলাম প্রমোশন হবে একটা। গিফট দাও, গিফট দাও। তো এই রাউন্ডে ফাটাফাটি খেলে ওম জিতে যাচ্ছে তোমায় সাজাবো যতনের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড প্লেটেড ব্রেসলেট। থ্যাংক ইউ, থ্যাংক আর ইউ। তোমায় সাজাবো যতনে কিন্তু কাঁচরাপাড়া, কৃষ্ণপুর দু জায়গাতেই রয়েছে, তোমরা চাইলে শপিং করতে পারো ওখান থেকে। চলে যাচ্ছে জোয়ারদার শাড়ি হাউসের পক্ষ থেকে একটা পাঞ্জাবি। জোয়ারদার শাড়ি হাউস কাঁচরাপাড়া এবং শান্তিপুর দু জায়গায় রয়েছে। বিয়ের কেনাকাটা থেকে পুজোর কেনাকাটা সব মন খুলে করতে পারো। আচ্ছা, সামনে কিন্তু পুজো, তুমি দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, আমি কিন্তু গিয়ে পছন্দ করে এনেছি। হ্যাঁ, ওয়াও, দারুণ তো, বেশ পাতার ডিজাইন দারুণ। গিফট কিন্তু এখানেই শেষ নয়, আরো গিফট আছে। হ্যাঁ, ওম পেয়ে যাচ্ছে তৃতীয়া হাউস অফ জুয়েলারির তরফ থেকে সুন্দর সিলভার ব্রেসলেট। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বড়লোকিয়া গেম শোতে আসবে আর বড়লোকিয়া গিফট পাবে না তা কি হয়? তাই ওমের জন্য রয়েছে গোল্ড কয়েন। ইয়েস, Wow. তৃতীয়া হাউস অফ জুয়েলারির তরফ থেকে। গোলটা দেখো, এখানে খোঁজো না, আছে? এই যে কয়েনটা, ও এটা তো কাগজের গোল্ড। এই কয়েন কোথায় সায়ক? বোকা বানাচ্ছো? কয়েন এই যে। ও ওয়াও, সত্যিকারের গোল্ড। সোনারপুরে তৃতীয়া হাউস অফ জুয়েলারি থেকে সোনা কিনুন নিজের মনের মতো, আর মজুরি দিন অল্প স্বল্প। এখানেই কিন্তু শেষ নয়, তৃতীয়া হাউস অফ জুয়েলারিতে সোনা কিনলে সোনা ফ্রি। এছাড়াও তৃতীয়া গোল্ড স্কিমে নিজেকে নিযুক্ত করুন এবং মেকিং চার্জ ছাড়াই সোনা নিয়ে যান বাড়িতে। ঠিকানা সোনারপুর LIC বিল্ডিং। সো কেমন লাগলো আমাদের বড় লোকিয়া গেম শো এসে? আমার দারুণ লেগেছে। থ্যাংক ইউ সায়ক, থ্যাংক ইউ সুকান্ত, থ্যাংক ইউ অনন্যা। আমার দারুণ লেগেছে, কারণ আমি তোমাদেরকে অনেকটা চিনি। তো যাদেরকে চিনি না তাদের গেম শোতে গেলে একটা অন্যরকম লাগে, কিন্তু এখানে আমি তোমাদের গেম শোটাও দেখেছি, ইনফ্যাক্ট সবাই দেখেছে আশা করছি। আমার খুব দারুণ লেগেছে, খুব মজা লেগেছে। আর তোমাদের গেমগুলো এত ইনোভেটিভ, মানে আমরা অনেকেই ছোটবেলায় খেলেছি, কিন্তু লাইভ এখন এই বয়সে খেলতে দারুণ মজা লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হিরোর থেকে এরকম কমপ্লিমেন্ট আমাদের অনেকটা ইন্সপায়ার করলো। একদমই। আর ওমকে আমরা আমাদের শোতে পেয়েছি, আমাদের জন্য অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ যে তুমি এসেছো সময় বের করে। আর আমাদের বড়লোকিয়া গেম শোতে কিন্তু তোমরাও আসতে পারো। আমরা কারণ পুজোর পর থেকে যাব তোমাদের বাড়িতে। এখানে যাচ্ছে নাম্বারটা, এই নাম্বারে তোমরা তোমাদের ডিটেলস এবং সাকসেস স্টোরি প্লিজ হোয়াটসঅ্যাপ করো, আমরা কিন্তু পৌঁছে যাবো তোমাদের বাড়িতে। বড়লোকিয়া গেম এবং আমাদের এই গোটা টিমের তরফ থেকে আপনাদের সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকবেন। তাই আমরা আরেকবার জানাই আপনাদের শুভ শারদিয়া। আমরা আবারও আসছি পরের এপিসোড নিয়ে নেক্সট ফ্রাইডে। তো দেখতে থাকো ততক্ষণ অবধি বড়লোকিয়া গেম শো এভরি ফ্রাইডে at 3 p.m. টাটা।